আজকে বায়োলজি ক্লাসে আমরা যে বিশেষ টপিকটি ডিসকাস করবো সেটা ক্রোমোজোম। ঠিক আগের দিনের পর থেকে তাহলে এই ক্লাস শুরু করার আগে অর্থাৎ দ্বিতীয় ক্লাস স্টার্ট করার আগে আমি একটু আগের ক্লাসে কি আলোচনা হয়েছে একটু বলে নেওয়া যাক। দেখে না প্রত্যেকে অনেকেই ক্লাসে তোমরা উপস্থিত ছিলে। আগের ক্লাসে আমি এখান থেকে শুরু করেছিলাম যেখানে ক্রোমোজোমের মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য, সেখান থেকে ক্রোমোজোমের আবিষ্কারক, আবিষ্কারকের পর আমরা চলে গেলাম ক্রোমোজোমের সংখ্যা, সব থেকে বেশি কোথায় সব থেকে কম কোথায়। তারপরে ভাইরাল ক্রোমোজোম কাকে বলে আলোচনা হয়েছে। একতন্ত্রী ডিএনএ ভাইরাস, দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস, একতন্ত্রী আরএনএ ভাইরাস, দ্বিতন্ত্রী আরএনএ ভাইরাস নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এরপরে আমরা করেছিলাম ক্রোমোজোমের প্রকারভেদ, প্রকারভেদের মধ্যে অটোজোম সেক্স ক্রোমোজোম নিয়ে আলোচনা হয়েছিল। আর তারপরে ক্রোমোজোমের গঠন, হ্যাঁ কি না, তারপরে ক্রোমোজোমের গঠন অনুযায়ী কোন কোন কি কি ভাগ করা হয় এটা কিন্তু আমি ডিসকাস করেছিলাম। তারপরে বলা হয়েছিল রাসায়নিক গঠন, অ্যাকচুয়ালি রাসায়নিক গঠনগতভাবে কি কি উপাদান দ্বারা গঠিত, নিউক্লিওজোম কি, হিস্টোনের ভাগ, এগুলো কিন্তু ডিসকাস করা হয়ে গেছে। এরপর থেকে আজকে আমরা স্টার্ট করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা প্রথমে শুরু করব সেটা হচ্ছে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। প্রত্যেকে হেডিং করো, ক্রোমোজোমের শ্রেণীবিভাগ, ক্রোমোজোমের শ্রেণীবিভাগ। দেখো খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই আমরা যে শ্রেণীবিভাগটা করব এটা কি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী। নোট ডাউন করে নাও, সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী, মনে থাকবে। যেটা আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী। দেখো সাধারণত একটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কটা থাকে, সেন্ট্রোমিয়ার কিন্তু একটিই থাকে। ভালো করে শুনবে, একটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার একটিই থাকে, কিন্তু অনেক অনেক ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় যে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে লক্ষ্য করা যায়। তাহলে এর ওপর ভিত্তি করে, ভালো করে শুনে নাও, এর ওপর ভিত্তি করে আমরা কটা ভাগে ভাগ করতে পারি, ছোট্ট করে পয়েন্ট করে নাও। মোটামুটি আমরা ভাগ করা যায় তিনটে ভাগে। কি কি? ফার্স্ট লেখো মোনোসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক, মোনোসেন্ট্রিক। তারপর লেখো ডাইসেন্ট্রিক, নোট ডাউন করবে ডাইসেন্ট্রিক। আর লাস্ট নোট ডাউন করবে পলিসেন্ট্রিক। আমার আর লেখার দরকার নেই, তোমরা শুনে প্রায় বুঝতেই পেরে গেছো কোনটাকে আমরা কি বলি। মোনোসেন্ট্রিক বলতে কি, যে ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার আছে, দ্যাট ইজ মোনোসেন্ট্রিক। দুটি থাকলে ডাইসেন্ট্রিক, এবং দুইয়ের বেশি বা ততোধিক থাকলে সেটা কি বলতে পারি, সেটা আমরা বলা যায় যে পলিসেন্ট্রিক। একইভাবে আমরা আর একটাকে স্পেশাল লিখতে পারি, যেটাকে বলতে পারি অ্যাক্রোসেন্ট্রিক। এটা দিয়ে কিন্তু বেসিক কোশ্চেন আসে। অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলে? অ্যাক্রোসেন্ট্রিক হলো সেই ধরনের ক্রোমোজোম যাদের কোনো সেন্ট্রোমিয়ার নেই। ওকে, সেন্ট্রোমিয়ার নেইকে কি বলা হয়? একে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। মনে থাকবে। তাহলে মোনো, ডাই, পলি, অ্যাক্রো, আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? তাহলে এই যে আমরা হ্যাঁ, অ্যাক্রোসেন্ট্রিক হবে না অ্যাসেন্ট্রিক হবে? কোনটা বলো? অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাসেন্ট্রিকও বলা হয়, অ্যাসেন্ট্রিকও বলা হয়, অ্যাসেন্ট্রিকও বলা হয়। কারণ অ্যাক্রোসেন্ট্রিক কথাটা আমরা আবার পরবর্তী ক্ষেত্রে পাবো। কোথায় পাবো অ্যাক্রোসেন্ট্রিক কথাটা? বলা যাবে যখন কোনো সেন্ট্রোমিয়ারের মধ্যে যে অবস্থান করে, যে তার ধরনের ভাগ করা যায় টেলো, অ্যাক্রো, সাব বেটা, বেটা, তখন আমরা অ্যাক্রো কথাটা পাবো। অবস্থান অনুযায়ী হ্যাঁ, যেটা। অবস্থান অনুযায়ী, যেটা এরপরে আমি নোট ডাউন করাবো। তো এখানেও কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যে অ্যাক্রোসেন্ট্রিক উল্লেখ করা আছে, তবে অ্যাসেন্ট্রিকও কিন্তু বলা হয় যাদের ক্ষেত্রে কোনো ক্রোমোজোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। তাহলে এই যে ভাগ বললাম, এটা কিসের রেসপেক্টে? সেন্ট্রোমিয়ারের উপস্থিতির রেসপেক্টে। এরপরে আমরা ভাগ কিসের ভিত্তিতে বলবো? অবস্থান অনুযায়ী। লিখে নাও, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। তাহলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী যদি ভাগ করতে বলা হয়, তাহলে কটা ভাগে ভাগ করা যায়? কটা ভাগে ভাগ করা যায় তোমাদের বলা হচ্ছে, এক্ষুনি বললাম। চার ভাগে। চার ভাগে। বলে ফেলো। তোমার প্রথমে টেলোসেন্ট্রিক, মেটাসেন হ্যাঁ ঠিকই বলছো, বলো। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক আর হুম, সাবমেটা, অ্যাক্রোসেন্ট্রিক। সুন্দর। সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, আর একটা কি, একটা লাস্ট হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক কাকে বলে ছোট করে একটু ছবি এঁকে নিলে সুবিধা হয়। টেলোসেন্ট্রিক কাকে বলে? টেলোসেন্ট্রিক বলতে যেটা, যে ধরো ক্রোমোজোম এরকমভাবে, ক্রোমোজোম বর্তমান, ক্রোমোজোমের একদম একটা প্রান্তে কি, একটা প্রান্তে যদি কোনো সেন্টোমিয়ার উপস্থিত হয়, সেটা কি, সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক বলতে কীরকম, মানে ধরো এটা হচ্ছে টোটাল ক্রোমাটিন তন্তু রয়েছে, ঠিক এই রকমভাবে অবস্থান যদি করে, তাহলে সেটা সাবমেটা। মেটাসেন্ট্রিক বলতে কোনটা? একদম মিডিলে। তাহলে একদম মিডলে বলতে কেমন হবে? এরকম, এরকম, মানে একদম মিডলে যদি তোমার সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকে।
আর তোমার অ্যাক্রোসেন্ট্রিক বলতে কোনটা? অ্যাক্রোসেন্ট্রিক বলতে মিডিলে নয়, ভালো করে শুনবে, মিডিলে ঠিক নয়, কিন্তু একদম কিনারাতেও নয়, তাহলে সেটা কি বলতে পারি? অ্যাক্রোসেন্ট্রিক। এরকম ভাবে কিন্তু আমরা চারটে মানে এরকম ভাবে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি, যেটা যেটা বিভিন্ন ধরনের কি বলবো লেটারের মতো চিহ্ন দেয়। কার কার মতো? আই এর মতো, এল এর মতো, জে এর মতো, এরকম কিছু চিহ্ন দেয়, যেটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের ডিটেলসে আলোচনা করব। এখন জাস্ট এটুকু নোট ডাউন করে নাও যে সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী, ভালো করে নোট ডাউন করবে, সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী কিন্তু মানে চার ভাগে ভাগ করা যায়, আর অবস্থান অনুযায়ী কিন্তু কি অবস্থান অনুযায়ী চার ভাগ ভাগ করা যায়। এই দুটো টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো এই টপিকগুলো থেকে কি ছোট ছোট কোশ্চেন আসে। হয়েছে? প্রত্যেকে লেখা হয়েছে? তাহলে পরের টপিকে যাব আমি। হয়েছে প্রত্যেকে লেখা কমপ্লিট? চলো চল, এরপরে তাহলে আমরা যেটা আলোচনা করব, আবার আমরা ক্রোমোজোমেরই ভাগ করব। তবে এক্ষেত্রে ক্রোমোজোমের ভাগটা একটু অন্যরকম। কি ধরনের ক্রোমোজোমের ভাগ? ভালো করে নোট ডাউন করো। এরপরে আমরা ক্রোমোজোমের যে আলোচনা করব সেটা হচ্ছে পলিটিন ক্রোমোজোম। নোট ডাউন করবে, পলিটিন ক্রোমোজোম, পলিটিন ক্রোমোজোম, পলিটিন ক্রোমোজোম, হেডিং করা প্রত্যেকে। আর এদিকে হেডিং করো ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এদিকে হেডিং করবে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। এই পলিটিন আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম। কারো কোনো আইডিয়া আছে এই পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম কি? দেখো, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম। দেখো, ভালো করে একটা জিনিস বুঝে নাও বা শুনে নাও, যে পলিটিন ক্রোমোজোম এটা কোথায় দেখা যায়? এটা মেনলি পতঙ্গ শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের, যার উদাহরণ কি ভালো বলতে পারি, যে ড্রসোফিলা মাছি। ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবো, এই ধরনের ক্রোমোজোম দেখা যায় পতঙ্গ শ্রেণীর প্রাণীদের। নোট ডাউন করবে, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে কিন্তু দেখা যায়। ওকে, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের দেহে কিন্তু এই ধরনের পলিটিন ক্রোমোজোম দেখা যাচ্ছে। যার এক্সাম্পল কি? তোমরা ড্রসোফিলা মাছির নাম শুনেছো, লিখে নাও ড্রসোফিলা মাছি, ড্রসোফিলা মাছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম বলতে কোনটা? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কাদের দেহে দেখা যায়? ল্যাম্ব্রাস ক্রোমোজোম দেখা যায় মেনলি মাছ, ব্যাং এই টাইপের প্রাণীদের দেহে। লিখে রাখো, মাছ, ব্যাং এর দেহে। ওকে, এই কোশ্চেনটা কিন্তু আসে যে কার দেহে লক্ষ্য করা যায়। তাহলে এই যে পার্থক্যটা, এই কেন পলিটিন বলছি, কেন ল্যাম্ব্রাস বলছি, এটার কথা বলতে পারবে কেন বলা হয় এরূপ এরূপ ল্যাম্ব্রাস বা পলিটিন কথাটা কেন বলা হয়? ভালো করে শুনে নাও। এই যে পলিটিন ক্রোমোজোম বা ল্যাম্ব্রাস ক্রোমোজোম, এটার মানে এর গঠনের উপর ভিত্তি করে কিন্তু এই দুটো নাম দেওয়া হয়েছে। গঠন বলতে কি? পলিটিন ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর গাঢ় ও হালকা কি হয় ব্যান্ড থাকে, ঠিক আছে? গাঢ় ও হালকা ব্যান্ড লক্ষ্য করা যায়। হচ্ছে, এই ব্যান্ড থাকার কারণে একে পলিটিন বলা হয়। নেক্সট পয়েন্ট লক্ষ্য করো, যে দৈর্ঘ্য বরাবর গাঢ় ও হালকা ব্যান্ড, দৈর্ঘ্য বরাবর গাঢ় ও হালকা ব্যান্ড, গাঢ় ও হালকা ব্যান্ড লক্ষ্য করা যায়। এইবার সঙ্গে সঙ্গে একটু ডিটেলসে পড়ালে এই কোশ্চেনটাও আসে, যে এই যে গাঢ় অংশটাকে কি বলে? যেটা দৈর্ঘ্য বরাবর গাঢ় অংশটাকে কি বলে? কেউ বলতে পারবে? গাঢ় অংশটাকে বলা হয় ইউক্রোমাটিন অঞ্চল। নোট ডাউন করো, গাঢ় অংশটিকে বলা হয় ইউক্রোমাটিন অঞ্চল। ওকে, আর হালকা যে ব্যান্ড লক্ষ্য করা যাচ্ছে এটাকে কি বলা হয়? এর নাম কি? লিখে দাও, হেটারোক্রোমাটিন অংশ, হেটারোক্রোমাটিন অংশ। এটা কিন্তু একটু ডিটেলসে বলে রাখলাম, খুব একটা পরীক্ষায় কোশ্চেন আসে না, তবে আমাদের একটু জেনে রাখা দরকার, হেটারোক্রোমাটিন অঞ্চল। হয়েছে? তাহলে এই গেল কি, এই গেল মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট, যে পলিটিন ক্রোমোজোমকে কারণটা কি বলা হয়। এবার ল্যাম্ব্রাস ক্রোমোজোমের ব্যাপারটা কি, ভালো করে শোনো। এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমের সেকেন্ড যে ফিচারটা আমাদের দরকার, যে কোষ বিভাজন, যখন কোষ বিভাজনে অংশগ্রহণ করে তখন এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমের যে কোষ বিভাজন লক্ষ্য করা যায়, সেই কোষ বিভাজনের মিওসিসের ডিপ্লোটিন দশায় চিরুনি পরিষ্কার করার জন্য ব্রাশ থাকে, ওই ব্রাশের মতো একটা গঠন লক্ষ্য করা যায়। লিখে রাখো, কোষ বিভাজনের ডিপ্লোটিন উপদশায়। ডিপ্লোটিনটা কার হয়, কখন হয়? প্রোফেজ ওয়ানের, মোটামুটি অনেকে জানো অনেকে জানো না। লিখে রাখো, ডিপ্লোটিন উপদশায়, ডিপ্লোটিন উপদশায় কি হয়? লিখে রাখো, চিরুনি পরিষ্কার করা, চিরুনি পরিষ্কার করার ব্রাশের ন্যায় গঠন লক্ষ্য করা যায়। চিরুনি পরিষ্কার করার ব্রাশের ন্যায় গঠন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্রাশের ন্যায় গঠন লক্ষ্য করা যায়। ওকে, এই কারণে কি বলা হয়? একে ল্যাম্ব্রাস ক্রোমোজোম বলা হয়।
অসুবিধা নেই। তাহলে ভালো করে শুনে রাখো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হয়েছে? তাহলে দেখো আমরা এই পলিটিন ক্রোমোজোম আর ল্যাম্ব্রাস ক্রোমোজোম পড়তে পড়তে দুটো গুরুত্বপূর্ণ টার্ম পেলাম কি, একটা ইউক্রোমাটিন, একটা হেটারোক্রোমাটিন। এখন তোমাদের মনে প্রশ্ন আসছে স্যার ইউক্রোমাটিন কি, হেটারোক্রোমাটিন কি? নেক্সট জলদি হেডিং করে নাও, ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর এদিকে হেডিং করো হেটারোক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন কি, ইউক্রোমাটিন কি কারো কোনো আইডিয়া আছে? ইউক্রোমাটিন বলতে আমরা কি বুঝি, আর হেটারোক্রোমাটিন বলতে আমরা কি বুঝি? কারো কোনো আইডিয়া বলা যাবে? অনেকেই তোমরা বায়োলজি নিয়ে এগিয়েছো, বায়োলজি পড়ছো। ইউক্রোমাটিনের মানে কাকে বলে? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ এটা, ভালো করে শোনো। যে ক্রোমাটিনের যে অংশ নিউক্লিয়াসের সক্রিয় অবস্থায় থাকে কিন্তু রঞ্জক প্রয়োগে কম রং ধারণ করে। তাহলে দুটো পয়েন্ট লিখে নাও, সক্রিয় অবস্থায় বর্তমান এবং রঞ্জক প্রয়োগে, রঞ্জক প্রয়োগে প্রয়োগে কম রং ধারণ করে, কম রং ধারণ করে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রঞ্জক প্রয়োগে কম রং ধারণ করে, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় ইউক্রোমাটিন। এরপরে চলেছে হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন বলতে বলতে কোনটা? যেটি যেটি কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসে নিষ্ক্রিয় অবস্থায় বর্তমান কিন্তু রঞ্জক প্রয়োগে গাঢ় রং ধারণ করে। ওকে, গাঢ় রং ধারণ করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে দেখো, গাঢ় রং ধারণ করে। হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো একটা জিনিস ভালো করে ক্লিয়ার করে নেওয়া দরকার। এইটুকু শুধুমাত্র যে জানার দরকার থাকে যে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। আচ্ছা, আর একটা পয়েন্ট অ্যাড করে নেওয়া দরকার, যে ইউক্রোমাটিনের ক্ষেত্রে কি হয়, কুণ্ডলীকৃত থাকে না। লিখে নাও, ক্রোমাটিনটা কুণ্ডলীকৃত থাকে না। আর এখানে কি হয়, কুণ্ডলীকৃত অবস্থায় বর্তমান। ওকে, এখানে লিখে নাও কুণ্ডলীকৃত অবস্থায় বর্তমান। তাহলে এই গেল কি হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের ব্যাপার স্যাপার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। করা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ কি না? তাহলে দেখো আমরা যেটুকু পড়াতে আরম্ভ করলাম তার মধ্যে থেকে কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে পলিটিন ক্রোমোজোম, ল্যাম্ব্রাস ক্রোমোজোম বোঝা গেছে। তারপরে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন নিয়েও কোনো ডাউট নেই। চলো তাহলে এরপর আমরা যে টপিক নিয়ে যাব, ক্রোমোজোম থেকে একটু বাইরে বেরোনো দরকার। কেন ক্রোমোজোমের যে অংশ বলেছিলাম, যে রাসায়নিক অংশ বলেছিলাম, তার মধ্যে গুরুত্বপূর্ণ কি ছিল? নিউক্লিক অ্যাসিড। এই আজ এর পরের টপিক প্রত্যেক হেডিং করো নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। হেডিং করো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। দেখো এই নিউক্লিক অ্যাসিডকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? আচ্ছা, প্রথমে ভাগের থেকে বড় কথা, যে নিউক্লিক অ্যাসিডের একককে কি বলা হয়? প্রথম টপিক, নিউক্লিক অ্যাসিডের একককে কি বলা হয়? বলা উচিত। নিউক্লিক অ্যাসিডের একককে কি বলা হয়? কেউ একজন বলবে, বলা উচিত কিন্তু। বলো বলো, একজন তো বলো। লিখে নাও যে নিউক্লিওটাইড। আনফর্চুনেট না বলতে পারাটা এতজনের মধ্যে একজনেরও। লিখে নাও নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একক। অসুবিধা নেই। এই নিউক্লিওটাইড, ভালো করে শুনে নাও, এই নিউক্লিওটাইডকে আবার কটা ভাগে ভাগ ঠিক বলবো না, কি কি দ্বারা গঠিত হয়? এটা গঠিত হয় তিনটে বিশেষ উপাদান দ্বারা। এই যে এই পেজটা যেটা লিখছি, এই পেজটা একটু প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে, তাহলে ডুয়ার টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি কি অংশ দ্বারা গঠিত? ফার্স্টে নোট ডাউন করো ফসফরিক অ্যাসিড। ফার্স্টে নোট ডাউন করবে ফসফরিক অ্যাসিড। তারপর নোট ডাউন করবে পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার, পেন্টোজ শর্করা। হ্যাঁ কি না? লাস্টে নোট ডাউন করবে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। হ্যাঁ কি না? পেন্টোজ সুগার এটা আবার ক ধরনের হয়? কারো কোনো আইডিয়া আছে? থাকা উচিত কিন্তু। এই পেন্টোজ সুগার ক ধরনের হয়? যা বলা। কি ধরনের? কি ধরনের? দু ধরনের। একটা হচ্ছে রাইবোজ, একটা রাইবোজ, আর একটা কি ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ, যেগুলো তো ভালো করে বলা উচিত। একটি রাইবোজ আর একটা ডিঅক্সিরাইবোজ। রাইবোজ কোথায় থাকে? আরএনএ তে বর্তমান। ডিঅক্সিরাইবোজ কোথায় বর্তমান? ডিএনএ তে বর্তমান। হয়েছে? এরপর চলো নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস ক ভাগে ভাগ করা যায়? বলা উচিত। সুন্দর সুন্দর সুন্দর, প্রত্যেকেই কম বেশিটা আমরা জানি।
নোট ডাউন করে নাও যে পিউরিন, পিরিমিডিন, পিরিমিডিন, পিউরিন। ওকে, পিরিমিডিন আর পিউরিন। এইবার ভালো করে শোনো, পিরিমিডিন বেসে কি কি থাকে, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। পিরিমিডিন বেসে কি কি থাকে? তিনটে। তিনটে কি কি? সাইটোস, থাইমিন। সাইটোসিন, সাইটোসিন যেটা কমন সেটা লিখে নি, সাইটোসিন। হ্যাঁ কি না? সাইটোসিনের পর কি থাকে? থায়ামিন। এবার এই থায়ামিন কার দেহে বর্তমান? থায়ামিন কার দেহে বর্তমান? কেবল ডিএনএ তে। এই আমার ফোনটা কেমন মাথা গরম হয়েছে? চলো নেক্সট, ইউরাসিল। নমিতা একা ক্লাস করো, লোক বাড়িও না হয়তো। হয়েছে? চলো ইউরাসিল। ইউরাসিল কি? ইউরাসিল কোথায় বর্তমান? আরএনএ তে বর্তমান। হ্যাঁ কি না? তাহলে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, এই তিন ধরনের কিন্তু পিরিমিডিন বেস বর্তমান। আর পিউরিন বেসে কি কি থাকে এটাও বলা উচিত। অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন। অ্যাডেনিন আর নেক্সট হচ্ছে গুয়ানিন। এটা কিন্তু দুটোতেই কমন। তাহলে আশা করি বুঝতে পেরেছি ডিএনএ তে কি কি বর্তমান। তাহলে ডিএনএ তে বর্তমান থাইমিন, সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন। আর আরএনএ তে বর্তমান কি? সাইটোসিন, ইউরাসিল, অ্যাডেনিন, গুয়ানিন। হয়েছে? হ্যাঁ কি না? প্রত্যেকে লেখা হয়েছে। দেখো সাইটোসিনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, থাইমিনকে টি দ্বারা প্রকাশ করি, ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করি, অ্যাডেনিনকে এ দ্বারা বলি, গুয়ানিনকে জি দ্বারা বলি। হয়েছে? এই পেজটা স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো নিউক্লিক অ্যাসিডের শ্রেণী বিভাগের ক্ষেত্রে। অসুবিধা নেই? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না? বোঝা গেছে? চল চল দেখো, এবার যদি তোমাদের কোনো কোশ্চেন আসে যে ডিএনএ, এই কোশ্চেনগুলো আসে, অনেকে কনফিউজ হয়ে যায়। ডিএনএ বা আরএনএ, এদের যদি তোমাকে গঠনগত একক জিজ্ঞাসা করে তাহলে কি হবে? এদের গঠনগত একক কি বলবে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেন হবে? এদের গঠনগত একক কি নামে পরিচিত বলো? এদের গঠনগত একক একইভাবে নিউক্লিওটাইড। মনে থাকে যেন, নিউক্লিওটাইড। এগুলো কিন্তু যে কোনো জায়গায় কোশ্চেন দেয় যে ডিএনএ বা আরএনএ এর গঠনগত একক কি বলা হয়? নিউক্লিওটাইড। অনেকে নিউক্লিওসাইড বলে দেয়, একদমই নয় কিন্তু। নিউক্লিওসাইড কিন্তু গঠনগত একক নয়। হ্যাঁ কি না? এখানে শুধুমাত্র শর্করা আর নাইট্রোজেন বেস বর্তমান কার মধ্যে? নিউক্লিওসাইডের মধ্যে। পালে লিখে রাখো যে নিউক্লিওসাইড হচ্ছে শর্করা ও নাইট্রোজেন বেস, কিন্তু কোনো ফসফরিক অ্যাসিড থাকে না। ফসফরিক কার মধ্যে থাকে? ফসফরিক থাকে, দেখো লিখেইছি, কার মধ্যে? নিউক্লিওটাইডের মধ্যে। তিন ধরনেরই বর্তমান। বোঝা গেছে? রেসপন্স করবে প্রত্যেকে। হ্যাঁ কি না? আরে রেসপন্স করে নাও। বোঝা গেছে তো? চলো এরপরে দেখো, এরপরে আমার পড়ানো উচিত হচ্ছে আরএনএ আর ডিএনএ। আমি আরএনএ আর ডিএনএ এর মধ্যে ডিএনএটাকে অ্যাভয়েড করছি, কারণ ডিএনএ এর ক্ষেত্রে যে টপিকগুলো পড়তে হয় তার মধ্যে বেস দিয়েই কোশ্চেন আসে। এর কিন্তু সেই অর্থে ডিএনএ এর গঠন বা ভৌত গঠন, যেটা ওয়াটসন ও ক্রিকের দ্বিতন্ত্রী মডেল বা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, এটা নিয়ে কিন্তু আমাদের সেই অর্থে খুব একটা কোশ্চেন আসে না। আমি লাস্টে জাস্ট কার মধ্যে কতটা দূরত্ব, কতটা কি রয়েছে সেগুলো আমি বলে দেবো। তো নেক্সট প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ আরএনএ। আরএনএটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হয়েছে। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো আরএনএ। নেক্সট হেডিং করবে আরএনএ। ফুল ফর্ম নিশ্চয়ই প্রত্যেকে জানো। ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আরএনএ। এইবার আমার যেটা প্রথমেই জানার দরকার, এই আরএনএ কে নর্মালি কটা ভাগে ভাগ করতে পারি আমরা? বলতে পারবে? আরএনএ কে কটা ভাগে? দু ভাগে। কি কি আরএনএ কি কি ভাগ করা যায়? জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। নোট ডাউন করো, জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ। ওকে, এবার প্রথমে একটু আলোচনা করা যায় জেনেটিক আরএনএ বলতে কোনটাকে বলি আমরা। জেনেটিক আরএনএ কোনটা? ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। যেসব আরএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে তাদের কি বলা হয়? জেনেটিক আরএনএ। তোমরা ছোট করে পয়েন্ট এখানে লিখে নাও যে সমস্ত আরএনএ বংশগতির ধারক ও বাহক হিসাবে কাজ করে, বংশগতর, তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেনেটিক আরএনএ। মনে থাকবে, বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক, এইটুকু লিখলেই হবে। হয়েছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার নন জেনেটিক কাকে বলে? নন জেনেটিক বলতে যেসব ক্ষেত্রে ডি এর আরএনএ উপস্থিত থাকলেও ডিএনএ সেই দায়িত্বটা পালন করে। কিসের দায়িত্ব? জেনেটিক বৈশিষ্ট্য বহনের দায়িত্বটা কে পালন করছে? ডিএনএ পালন করে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় নন জেনেটিক আরএনএ। এই নন জেনেটিক আরএনএ কে কটা ভাগে ভাগ করা যায়?
বলতে পারবে? নন জেনেটিক 3 ভাগে। আরএনএ কে ভাগ করা যায় কয় ভাগে বললে? শুনতে পেলাম না। 3 ভাগে। 5 ভাগে। দেখো একটু আমাদের ডিটেলস পড়তে হবে, আমাদের একটু ডিটেলসে পড়ার দরকার। এটাকে ভাগ করা যায় নরমালি 5 ভাগে। দেখো এই 5 ভাগের সম্পর্কে ছোট ছোট করে বলে রাখবো। 1 2 3 4 5 5 ভাগ। কি কি? প্রথমেরটাকে বলা হয় HNRNA। প্রথম হয়তো অনেকে শুনছো HNRNA, ওকে, যাকে যাকে ইংলিশে বলা হয় হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ। নোট ডাউন করে নাও বাংলা টার্মটা, হেটারোজেনাস হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ, নিউক্লিয়ার আরএনএ, ওকে। সেকেন্ড নোট ডাউন করবে এসএনআরএনএ, এসএনআরএনএ, একে কি বলতে পারি? স্মল স্মল নিউক্লিয়ার আরএনএ, ওকে। নেক্সট নোট ডাউন করবে এমআরএনএ। এমআরএনএ সম্পর্কে প্রত্যেকেই কম বেশি জানো, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, ওকে। লাস্ট নোট ডাউন করবে, লাস্ট নয় সরি সেকেন্ড লাস্ট, আরআরএনএ। আরআরএনএ বলতে কোনটা? যেটাকে বলা হয় রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আর লাস্টে কি? লাস্টে বলা হয় টিআরএনএ। টিআরএনএ এর ফুল ফর্ম কি? দ্যাট ইজ ট্রান্সফার আরএনএ, ট্রান্সফার আরএনএ। দেখো একটা জিনিস ভালো করে শুনে নাও, আমরা যে নর্মালি 3 ভাগে বলে থাকি এটা ভুল কিছু নয়, কারণ আমরা 3 ভাগে বললে এই 3টে ভাগের কথাই বেশিরভাগ ক্ষেত্রে বলি, এমআরএনএ, আরএনএ, টিআরএনএ। কিন্তু এইচএনআরএনএ আর এসএনআরএনএটা কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ কি না? ভালো করে শুনে রাখা দরকার। এই এই এইচএনআরএনএটা কি? ভালো করে শোনো। ব্যাক একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে নাও, কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় বলে রাখছি কম্পিটিটিভে, যে সমস্ত আরএনএ ইউক্যারিওটিক কোষে ডিএনএ ট্রান্সক্রিপশনের ফলে সৃষ্ট হয়, লিখে নাও, ডিএনএ ট্রান্সক্রিপশনের ফলে। আমি বলবো কোনটা ট্রান্সক্রিপশনের পদ্ধতি বলে, কোনটা কি পদ্ধতি বলে, লিখে নাও। ডিএনএ ট্রান্সক্রিপশনের ফলে সৃষ্ট হয়, ফলে সৃষ্টি হয়, তাকে কি বলা হয়? তাকে হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএ বলা হয়। হয়েছে, হ্যাঁ কি না? চলো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, স্মল নিউক্লিয়ার আরএনএ বলতে কোনটা? একটু জেনে রাখা দরকার। ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসে যে সমস্ত ছোট আকৃতির আরএনএ বর্তমান, যেগুলি যেগুলি এই যে হেটারোজেনাস নিউক্লিয়ার আরএনএর মানে প্রক্রিয়াকরণের মাধ্যমে মেসেঞ্জার আরএনএ তৈরি করে। লিখে নাও, যেসব আরএনএ এমআরএনএ তৈরি করে, যে সমস্ত আরএনএ এমআরএনএ তৈরি করে তাদেরকে বলা হয় এসএনআরএনএ। মনে থাকবে? তাহলে যদি কখনো কোশ্চেন করা হয় যে স্মল নিউক্লিয়ার আরএনএ এর কাজ কি, তখন বলবো যে মেসেঞ্জার আরএনএ কে তৈরি করা। হয়েছে, অসুবিধা নেই। এরপর চলে এসো, মেসেঞ্জার আরএনএ কাকে বলে? এর কাজ কি বলা উচিত? লিখে রাখো, গঠনগত কি বলবো, গঠনগত জিন থেকে উৎপন্ন হয় এবং গঠনগত বার্তা পরিবহন করে বা বার্তা বহন করে। লিখে রাখো, মেসেঞ্জার মানে বার্তা বহন, লিখে রাখো বার্তা বহন করে, বার্তা বহন করে, ওকে। হচ্ছে, চলো, আরআরএনএ। আরআরএনএ এর কাজ কি বলতে পারবে? দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরআরএনএ বলতে বলা যাবে আরএনএ বলতে কি? আরএনএ কাজ কি? রাইবোজোম। হ্যাঁ একদমই তাই, কিন্তু কাজটা কি? দেখো এই আরআরএনএ কোথায় উপস্থিত? রাইবোজোমে উপস্থিত। রাইবোজোমে যে উপস্থিত, সেই রাইবোজোম কি কাজ করে? রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে রাইবোজোম আরএনএ কাজ কি? নোট ডাউন করে নাও, প্রোটিন সংশ্লেষ করা। মনে থাকবে? চলো, খুব গুরুত্বপূর্ণ। লাস্টে টিআরএনএ। টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ কি? ভালো করে শুনে রাখো, এটি অ্যামাইনো অ্যাসিড বহন করে ও তার সঙ্গে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। লিখে রাখো, অ্যামাইনো অ্যাসিড বহন ও প্রোটিন সংশ্লেষ এর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অ্যামাইনো অ্যাসিড বহন, অ্যামাইনো অ্যাসিড বহন ও প্রোটিন সংশ্লেষ, অ্যামাইনো অ্যাসিড বহন ও প্রোটিন সংশ্লেষ। লেখা হয়েছে? দেখো এই হলো আমার টোটাল আরএনএ টপিক, যেটা কিন্তু ক্রোমোজোমের এর অংশের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট। হচ্ছে, হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, লেখা হয়েছে? আরে হ্যাঁ কি না? চল চল চল, এরপরে আমাদের যেটা জানার দরকার, মানে একটু ইজি ভাবে করে রাখবো, সেটা হচ্ছে ডিএনএ।
ডিএনএ তেমন কোনো ব্যাপার নেই, জাস্ট ছোট ছোট কয়েকটা মানে দৈর্ঘ্য নিয়ে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়, তো সেটা আমাদের একটু পড়ে রাখা দরকার। হেডিং করো ডিএনএ। ডিএনএ, এই ডিএনএ বলতে কি বুঝি আমরা? ডিএনএ কি, ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো, ডিএনএ আমরা জানি আরএনএর মতোই, জাস্ট পেন্টোজ সুগারটা আলাদা হয়েছে, বেশ কিছু আলাদা, সেটা ডিএনএ। এই ডিএনএর মধ্যে কি কি বর্তমান? আমরা জানি যে থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, এদের সঙ্গে বর্তমান। এরপরে ভালো করে শুনে রাখো, এদের ক্ষেত্রে যেটা প্রথমেই জানার দরকার হয় সেটা কি, এদের গঠন। এদের গঠন কি নামে পরিচিত? এদের গঠন কি নামে পরিচিত? আমরা প্রত্যেকে জানি দ্বিতন্ত্রী গঠন, হ্যাঁ কি না? বা যেটাকে বলি আমরা ডবল হেলিক্যাল স্ট্রাকচার, দ্বিতন্ত্রী গঠন। যে গঠনের প্রবক্তাকে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক, এই নিয়ে আমাদের কিন্তু কোনো ডাউট হওয়ার কথাই নয়। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক কত সাল? 1953 সাল। এইবার যেটা জানা উচিত, ভালো করে শোনো, এখানে কি হয়, দুটো প্যাঁচের ন্যায়, মানে দুটো তন্তু প্যাঁচের ন্যায় সিঁড়ির মতো একটি অপরটির সঙ্গে জড়ানো। ছোট ছোট পয়েন্ট করে আমি যে পয়েন্টগুলো লেখাবো এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট পয়েন্ট, দুটি তন্তুর মধ্যেকার দূরত্ব কত? লিখে রাখো, দুটি তন্তুর মাঝের দূরত্ব কত বলতে পারবে কেউ? দুটি, 20 ভেরি গুড, সুন্দর, লিখে নাও 20 অ্যামস্ট্রং, অসুবিধা নেই। নেক্সট পয়েন্ট যেটা জানার দরকার, যে পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য, সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত? সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য কত? লিখে রাখো 34 34 অ্যামস্ট্রং, ভেরি গুড, 34 অ্যামস্ট্রং, একটু মনে রাখা দরকার হয়েছে। এরপরে নোট ডাউন করো, যেহেতু প্রতি পাকে 10টি করে নিউক্লিওটাইড উপস্থিত, তাহলে বলতে পারি প্রতি জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত, মানে মাঝের দূরত্ব কত? কি হবে নিজেই ভেবে বলো, জাস্ট ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। 10টা করে যদি থাকে, 3.4, হ্যাঁ কি না? নিউক্লিওটাইডের মাঝের দূরত্ব নোট ডাউন করে নাও, 3.4 মিটার, 3.4 অ্যামস্ট্রং হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার ভালো করে শোনো, এই যে নাইট্রোজেন বেস, এতগুলো নাইট্রোজেন বেস রয়েছে, এদের মধ্যে পারস্পরিক কি বন্ধন দ্বারা যুক্ত হয়? লিখে রাখো, পারস্পরিক হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ, পারস্পরিক অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত। লিখে রাখো, পারস্পরিক হাইড্রোজেন বন্ধনী দ্বারা গঠিত। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ধনী দ্বারা গঠিত। ওকে, অসুবিধা নেই। দেখো, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে ডিএনএ এর কাজ, আমাকে নিশ্চয়ই বলার দরকার হবে না, তোমরা ভালো করেই জানো যে ডিএনএ এর কাজ কি, বংশগত বৈশিষ্ট্য মানে ধারক ও বাহক, অর্থাৎ বার্তা প্রেরণ করে। তার থেকে বড় কথা, পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কোষের সমস্ত কাজ কিন্তু কি করছে, নিয়ন্ত্রণ করছে। দেখো, এগুলো পারলে শুনে লিখে নিতে পারো, না না হলেও কিন্তু একটু শুনে রাখো, তাহলেই হবে। হয়েছে, এই গেল আমার হচ্ছে ডিএনএ। দেখো, ডিএনএ করলাম, আরএনএ পড়া হয়ে গেছে আগে, তাহলে এর পরে আমার যেটা জানতে হবে, যে কিছু বিশেষ, এই সংক্রান্ত কিছু বিশেষ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে কি বলে, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। ফার্স্ট হেডিং করো বিভিন্ন প্রক্রিয়া সমূহ, হেডিং করো নতুন টপিক, মানে লাস্ট আজকের টপিক, বিভিন্ন প্রক্রিয়া সমূহ, বিভিন্ন প্রক্রিয়া সমূহ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও, বিভিন্ন প্রক্রিয়া সমূহ। দেখো, কি কি প্রক্রিয়া হয় বা প্রতিটা প্রক্রিয়াকে কি কি বলা হয়। ফার্স্ট আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব, অনেকেই জানো অনেকেই জানো না, সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন, কেউ বলতে পারবে এই রেপ্লিকেশন প্রক্রিয়াটা কি? কারো কোনো আইডিয়া আছে? থাকা উচিত। এখান থেকে যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ উৎপন্ন হবে। তাহলে বলতে পারি পুরাতন ডিএনএ শৃঙ্খল থেকে নতুন ডিএনএ শৃঙ্খলের গঠন, জাস্ট এটুকু লিখে রাখো, পুরনো ডিএনএ শৃঙ্খল থেকে, পুরাতন ডিএনএ শৃঙ্খল থেকে নতুন ডিএনএ শৃঙ্খল উৎপন্ন হওয়ার পদ্ধতি। পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ শৃঙ্খল যে উৎপন্ন হবে, সেই উৎপন্ন হওয়ার পদ্ধতি, একে কি বলা হয়? একে বলা হয় রেপ্লিকেশন। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। রেপ্লিকেশনের পর যেটা নোট ডাউন করবে, ডিন্যাচুরেশন। ডিন্যাচুরেশন আইডিয়া আছে কারুর?
যে ডিন্যাচুরেশন প্রক্রিয়াটা কি, ভালো করে শুনবে। যে ডিন্যাচুরেশন কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা নিশ্চয়ই কোনো কিছুকে নষ্ট করার ব্যাপার আছে। তাহলে একে বাংলায় বলা হয় কি পৃথকী ভবন, লিখে রাখতে পারো পৃথকী ভবন। তাহলে এটাকে ব্যাখ্যা করলে কি বলতে পারবো, যে ডিএনএ দুটি তন্তুর মধ্যে কি বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন। তাহলে এই যে পারস্পরিক বেসের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন নষ্ট হয়ে যাওয়ার ঘটনাকে কি বলা হয়, ডিন্যাচুরেশন। লিখে রাখো, ডিএনএ মধ্যস্থ, ডিএনএ মধ্যস্থ হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন নষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এইটুকু লিখে রাখলেই হবে। তাই কি বলা হয়, ডিন্যাচুরেশন। ঠিক ডিন্যাচুরেশনের উল্টো প্রসেস, প্রসেস কি, রিন্যাচুরেশন। তাহলে তোমাদের মধ্যে একটু কমন সেন্স অ্যাপ্লাই করে বলা উচিত যে রিন্যাচুরেশন কি, বলা যাবে রিন্যাচুরেশন কি? হাইড্রোজেন বন্ড ফরমেশন। হাইড্রোজেন বন্ড ফরমেশন মানে বলতে এটাকে বাংলায় বলতে পারি যে পুনর্গঠন। তাহলে ভালো করে শোনো, আবার নতুন করে হাইড্রোজেন বন্ধন প্রতিস্থাপিত হওয়া। লিখে নাও, হাইড্রোজেন বন্ধন প্রতিস্থাপিত হওয়া, বন্ধন নতুনভাবে প্রতিস্থাপিত হওয়া, নতুনভাবে প্রতিস্থাপিত হওয়া। হচ্ছে রিন্যাচুরেশন। হচ্ছে এর পরের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো ট্রান্সলেশন। ট্রান্সলেশন মধ্যে কে বলতে পারে, ট্রান্সলেশন কাকে বলা হয়, ট্রান্সলেশন পদ্ধতি কারো কোনো আইডিয়া আছে? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখবে। যে ট্রান্সলেশন বলতে সেটাকেই বুঝি যেখানে এমআরএনএ, দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ থেকে পলিপেপটাইড তৈরি হওয়া। লিখে নাও, পলিপেপটাইড তৈরি হওয়া। ওকে, এমআরএনএ থেকে পলিপেপটাইড তৈরি হওয়ার ঘটনায় কি বলা হয়, ট্রান্সলেশন। হচ্ছে এরপরে যেটা জানার দরকার সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, এর ট্রান্সক্রিপশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সক্রিপশনের কোশ্চেন কিন্তু বারবার এসছে, বলতে পারবে ট্রান্সক্রিপশন কি? লিখে রাখো, ডিএনএর যে গঠন বা ছাঁচ সেখান থেকে আরএনএ সংশ্লেষ। লিখে রাখো, ডিএনএ থেকে আরএনএ, এটা কিন্তু খুব পরীক্ষা আসে। ডিএনএ গঠন থেকে আরএনএ সৃষ্টি করাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন, খুব ইম্পর্টেন্ট। হচ্ছে এবার এই ট্রান্সক্রিপশনের উল্টোটা কি, তোমরা বলো কি মনে হয়? লিখে রাখো, রিভার্স ট্রান্সক্রিপশন। ভেরি গুড, রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনে কি হবে তোমরাই বলো, জাস্ট উল্টো, জাস্ট একদমই পুরো উল্টে যাচ্ছে। যে আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হওয়া, আরএনএ থেকে ডিএনএ উৎপন্নকে কি বলা হয়, রিভার্স, জাস্ট ট্রান্সক্রিপশনের অপোজিট প্রসেস। হয়েছে, চলো নেক্সট একটা লাস্ট আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে নোট ডাউন করো, সেন্ট্রাল ডগমা। প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেনে সেন্ট্রাল ডগমা দিয়ে আসে। বলতে পারবে সেন্ট্রাল ডগমা বলতে আমরা কি বুঝি? কারো কোনো আইডিয়া আছে যে সেন্ট্রাল ডগমা কি? ভালো করে শোনো, দেখো যে প্রোটিন, ডিএনএ ও আরএনএ এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই যে যে পরস্পর স্থানান্তরিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এদের যে পারস্পরিক সম্পর্ক, একেই বলা হয় সেন্ট্রাল ডগমা। জাস্ট লিখে রাখো যে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ ও প্রোটিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ডিএনএ আরএনএ ও প্রোটিনের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক। ওকে, একে কি বলা হয়, সেন্ট্রাল ডগমা। হয়েছে প্রত্যেকের? দেখো সেন্ট্রাল ডগমা দিয়ে কিন্তু কোশ্চেন আসে, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। দেখো যেগুলো আমি হাইলাইট করলাম এগুলো প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। তাহলে বোঝা গেল। দেখো এই হলো আজকের আমার টোটাল টপিক, যে টপিকের মধ্যে কিন্তু আমি পুরো ক্রোমোজোম চ্যাপ্টারটা শেষ করলাম। নেক্সট সায়েন্স ক্লাসে আমি বায়োলজির অন্যান্য টপিক নিয়ে ডিসকাস করব, একটু তোমরা ভালো করে দেখে নিও, কারণ বায়োলজির মধ্যে কিন্তু কঠিন কঠিন টপিক আছে। আর কম্পিটিটিভ এক্সাম বলো বা যে কোনো ক্ষেত্রে এএনএম জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বায়োলজি অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। বোঝা গেছে? তাহলে যে কি কি পড়লাম একটু দেখে নিই। দেখো প্রথমে আরম্ভ করেছিলাম হচ্ছে সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুযায়ী ভাগ, যে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী টেলোসেন্ট্রিক, সাবমেটা, মেটা আর অ্যাক্রো বলাই হয়েছে। চলো তারপরে বলেছি পলিটিন ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায়, কি কি ভাবে, কি কি বৈশিষ্ট্য বর্তমান। তারপরে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন কি ও কাকে বলে।
তারপর নিউক্লিক অ্যাসিডের ভাগ, ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেসের আবার পিউরিন বেস, কোনটা আরএনএ থাকে কোনটা ডিএনএ থাকে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপর চলে এসছো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই আজকের এই ক্লাসের, সেটা হচ্ছে আরএনএ। দেখো আরএনএ কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি আসে। আরএনএ কে দুটো ভাগে নর্মালি ভাগ করা যায়, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা নন জেনেটিক আরএনএ, হ্যাঁ কিনা। তারপরে তাকে এইচ এর আরএনএ, এস এন আরএনএ, এম আরএনএ, আর আরএনএ, টি আরএনএ, প্রত্যেকটার কাজ কিন্তু আমি লেখানো আছে, কাজ দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে হচ্ছে। তারপরে দেখো বেশি কিছু আমি ডিটেলসে যাইনি, সেটা হচ্ছে ডিএনএর ব্যাপারে, কারণ ডিএনএ থেকে কোশ্চেন খুব একটা আসে না, তবে যেটুকু আসে, যেগুলোর পরিমাণ দিয়ে কোশ্চেন আসে আমি সেগুলো কিন্তু লিখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়ে নেওয়া দরকার এই পয়েন্টগুলো হচ্ছে। চলো লাস্টে আমরা আলোচনা করছি বিভিন্ন প্রক্রিয়া যেগুলো প্রিভিয়াস এসে বিভিন্ন পরীক্ষায় এসছে, সেগুলো আমি হাইলাইট করে দিয়েছি, একটু ভালো করে কিন্তু লিখে নিতে হবে হয়েছে। চলো তাহলে এই হলো আজকের আমাদের সম্পূর্ণ টপিক। নেক্সট সপ্তাহের বা নেক্সট বায়োলজি ক্লাসে বা নেক্সট সায়েন্স ক্লাসে আমি আবার নতুন টপিক নিয়ে আরম্ভ করব, ঠিক আছে। চলো আজকে এতটাই।